হ্যালো ডিয়ার স্টুডেন্টস এবং আমার বন্ধুগণ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো, এর আগের টেন্সে আমরা টেন্স সিরিজের মধ্যে আমরা চারটা টেন্স মানে প্রেজেন্ট টেন্সে প্রত্যেকটা প্রকারভেদ আমরা জেনে গেছি, তাই তো? আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাহায্যকারী ক্রিয়া সবকিছু জানলাম। এবার প্রেজেন্টের পরে আমরা পাস্ট টেন্স করব, ঠিক আগের মতো যেমন সিম্পল প্রেজেন্ট করেছি, এখানে সিম্পল পাস্ট। ওকে, তো প্রেজেন্ট মানে তো বর্তমানের সঙ্গে তার লেনা দেনা ছিল, তার সম্পর্ক বর্তমানের সাথে ছিল। এবার এটা পাস্ট, পাস্ট মানে সবকিছু অতীতের ব্যাপারটা বলা হবে, তার প্রেজেন্টের সঙ্গে কোনো সম্পর্ক না, কোনো লেনা দেনা নেই। ক্লিয়ার? তাই আমরা প্রথমে আগের মতোই প্রথমে আমরা পরিচয় দিয়ে নেব, কারণ পরিচয়টাই তো মেন, পরিচয়টাই তো বলবে যে অন্য অন্য টেন্স থেকে একে কিভাবে আলাদা করতেছে, পার্থক্যটা বোঝাবে, তাই না? পরিচয় দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার বাক্যটা কোন টেন্সে আছে, সেই টেন্সের রুল দিয়ে করতে হবে। তাই পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। শোনো কি আছে, তো এই টেন্সের বাক্য দ্বারা কি বোঝানো হচ্ছে যে কোনো কাজ অতীতকালে কোনো নির্দিষ্ট সময় করা হয়েছে। মাথায় রাখবে, অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময়তে কাজটা কমপ্লিট করা হয়ে গেছিল, তার বর্তমানের সঙ্গে কোনো লিঙ্ক নেই। ক্লিয়ার? বুঝতে পারলা? এবং এই টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। 80% এই টেন্সে কিন্তু কাজে লাগানো হয়। বুঝতে পেরেছো? দেখো, ডাইরেক্ট চলে আসি অ্যাফার্মেটিভে। এখানে বেশি বলতে হচ্ছে না, কারণ তোমরা এর আগের টেন্স গুলো তোমরা ভালো বুঝে গেছো। তাই রুল কি হচ্ছে, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব টু মানে প্রত্যেকটা ভার্বের আমার তিনটা ফর্ম মেনলি জানি তো, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। মানে ভার্ব ওয়ান বলতে প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু বলতে পাস্ট ফর্ম, এন্ড ভার্ব থ্রি বলতে পাস্ট পার্টিসিপল, তাই না? তো এখানে আমরা ভার্ব টু ইউজ করবো, মানে পাস্ট ফর্মটা ইউজ করবো। যেমন গো, ওয়েন্ট, গান, দুই নম্বরটা কি হচ্ছে ওয়েন, এখানে ওয়েনটা ইউজ করবো। ক্লিয়ার? জানোই তোমরা ভালো মতন। তো সাবজেক্ট, ভার্ব টু এন্ড অবজেক্ট। ক্লিয়ার না? চলো তাহলে দেখি, তিনি গতকাল এখানে এসেছিলেন। তিনি গতকাল এখানে এসেছিলেন, সাবজেক্ট কি আছে? তিনি। আচ্ছা দেখে নাও আগে এটা পাস্টে হচ্ছে কিনা। তো তিনি গতকাল, গতকাল মানে একটা সময় ছিল, নির্দিষ্ট সময় আছে একটা। তো তিনি গতকাল এখানে এসেছিলেন মানে গতকাল চলে গেল, অতীত হয়ে গেল না? তিনি এসেছিলেন আবার চলেও গেলেন, তার বর্তমানের সঙ্গে কোনো কানেকশন নেই, তাই এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ওকে, চলো করে নি। সাবজেক্ট কি আছে? তিনি। তিনি ইংলিশ কি হচ্ছে? হি। কি লিখলাম? দেন ভার্ব, ভার্ব কি আছে? এসেছিলেন। আসা ইংলিশ তো কম হয়, এই দেখো, ভার্ব ওয়ান, ভার্ব টু এন্ড ভার্ব থ্রি, তাই না? তো আসা ইংলিশ কি হয়? সি ও এম ই, কাম। এন্ড ভার্ব টু হচ্ছে সি এ এম ই। মাথায় রাখবে, এখানে ও আছে, এখানে এ আছে, কেম, কাম, কেম। এন্ড দেন আবার কাম, কাম, কেম, কাম। যাওয়া ইংলিশ কি হয়? গো। ভার্ব টু হচ্ছে ওয়েন্ট এন্ড ভার্ব থ্রি গান, তাই কি না? আচ্ছা, পড়া ইংলিশ কি হয়? আর ই এ ডি, রিড। ভার্ব টু কি হবে? একই স্পেলিং। ভার্ব থ্রি কি হবে? একই স্পেলিং। তিনটার স্পেলিং কিন্তু একই, কিন্তু উচ্চারণটা আলাদা। ভার্ব ওয়ানটাকে আমরা রিড পড়বো, আর ভার্ব টু আর ভার্ব থ্রি কে আমরা কি পড়বো? রেড। রিড, রেড, রেড। মাথা রাখবে, উচ্চারণ আলাদা হয়ে গেল কিন্তু স্পেলিং সেম। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখানে এসেছিলেন, আসা ইংলিশ কি হচ্ছে? কাম, কিন্তু চেয়েছে ভার্ব টু, তাহলে টুতে কি আছে? ক্যাম, আমরা ক্যাম ইউজ করবো। হি ক্যাম। আচ্ছা, তারপর কি আছে? এখানে, এখানে বলতে হেয়ার, হি ক্যাম হেয়ার। গতকাল, গতকাল ইংলিশ কি হবে? yesterday। খুব সিম্পল, হি ক্যাম yesterday। দেখো কত সিম্পল গেল। এবার আমার ভাই খবরের কাগজ পড়েছিল। সাবজেক্ট কি আছে? আমার ভাই। আমার ভাই ইংলিশ কি হবে? মাই ব্রাদার, মাই ব্রাদার। ওকে, ডান। আচ্ছা, ভাব টু খুঁজো, ভাবটা কি আছে? পড়েছিলেন, পড়া ইংলিশ রিড, এই যে রিড, কিন্তু ভাব টু কি হবে? রেড। একই বানাম, উচ্চারণটা আমরা ডিফারেন্ট করব। সো মাই ব্রাদার রেড, ঠিক আছে? মাই ব্রাদার রেড কি? মাই ব্রাদার রেড আর নিউজ পেপার, নিউজ পেপার। মাই ব্রাদার রেড আ নিউজ পেপার। ওকে, বুঝতে পারলাম এটা কত সহজ? খুবই সহজ। তোমরা কি লক্ষ্য করলা?
এখানে কিন্তু দেখো সিম্পল পাস্ট, এর আগে করছি আমরা সিম্পল প্রেজেন্ট, দুটোর মধ্যে কিন্তু খুব একটা মেল আছে। দেখো সিম্পল পাস্টে দেখো অ্যাফার্মেটিভে কোনো সাহায্যকারী ক্রিয়া আছে? সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট। ভার্বের ফর্মটা হচ্ছে সেকেন্ড, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনো হেল্পিং ভার্ব আছে? কোনো সাহায্যকারী নেই। ঠিক এরকমই সিম্পল প্রেজেন্ট টেন্সেও কিন্তু অ্যাফার্মেটিভে কোনো সাহায্যকারী ক্রিয়া ছিল না। কি ছিল তার রুলটা? সিম্পল প্রেজেন্টের রুল ছিল সাবজেক্ট ভার্ব ওয়ান, সেখানে ভার্ব ওয়ান ছিল, অবজেক্ট ছিল, সেখানেও কোনো সাহায্যকারী ক্রিয়া ছিল না। ঠিক, তাহলে কি বুঝতে পারলাম? সিম্পল পাস্ট আর সিম্পল প্রেজেন্টের অ্যাফার্মেটিভের রুলের মধ্যে বেশি কিছু পার্থক্য নেই, শুধু ভার্বের পার্থক্য আছে। সিম্পল প্রেজেন্ট ছিল ভার্ব ওয়ান, সিম্পল পাস্ট হচ্ছে ভার্ব টু। ওকে, কিন্তু ওটা ছিল বর্তমান, এটা হচ্ছে অতীত। এখানে বড় সম্পর্ক, বড় পার্থক্য, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম রুলটা। এবার নেগেটিভ করি। দেখো নেগেটিভ খুব সোজা, অ্যাফার্মেটিভ করেছি তাহলে নেগেটিভ করব। নেগেটিভে তোমরা জানো নোট বসবে। আমি যদি নেগেটিভ রুলটা লিখতে চাই, NEGATIVE, নেগেটিভ সেন্টেন্স, খুব সুন্দর। দেখো রুল দেখানো, ফটাফট দেখো। সাবজেক্ট, আচ্ছা নেগেটিভে নোট আসবে, তাই তো? মাথায় রাখবে যখনই নোট, বারো বলেছি নোট কোথায় বসে, মনে করো নোট সবসময় সাহায্যকারী ক্রিয়া পড়ে বসে। অ্যাফার্মেটিভে থাকতে পারে, নাও থাকতে পারে সাহায্যকারী ক্রিয়া, কিন্তু নেগেটিভে যেহেতু নোট আসবে তোমাকে হেল্পিং ভার্ব আনতেই হবে, এবং এই টেন্সে হেল্পিং ভার্ব থাকবেই। তাহলে এই টেন্সের হেল্পিং ভার্ব থেকে নিজস্ব ভাবে একটা আলাদা, আগে যে টেন্স গুলো করেছে ওইখান থেকে কোনো ধার বা লোন নিতে হবে না, ওটা ওদের জন্য। এর সাহায্যকারী ক্রিয়া হচ্ছে ডিড। যেহেতু ডু ছিল সিম্পল প্রেজেন্টের, ডু মনে আছে, ডু এর যেহেতু এটা সিম্পল পাস্ট, ভার্ব টু, তাহলে সাহায্যকারী ক্রিয়া ভার্ব ওয়ান ছিল, পাস্টে আসলে ভার্ব টু হবে, তো ডুটে পাস্ট কি হয়? ডিড হয়, তো ডু ডিড সিম্পল, সাবজেক্ট প্লাস ডিড। এবার নট, যেহেতু এখানে ভার্ব টু হয়ে গেল, তাহলে আর কিন্তু ভার্ব টু দেওয়া যাবে না। এখন যে মেন ভাবটা হবে সেটা ভার্ব ওয়ান হয়ে যাবে। বুঝতে পারলাম? কারণ এখানেও ভার্ব টু আর এখানেও ভার্ব টু কখনো হবে না, কারণ সাহায্যকারী ক্রিয়াটাকে আমরা পাস্ট ফর্মে বানাই দিলাম। যেহেতু ডিড থেকে আমরা বুঝতে পারছি সেন্টেন্স আমার পাস্টে আছে, তাই এখন আর সুতরাং ভাবে কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। এখানে যেমন কোনো সাহায্যকারী ক্রিয়া ছিল না, তাই ভাব পরিচয় দিচ্ছিল যে সিম্পল পাস্ট, এখানে ভাবটাই পরিচয় দিচ্ছিল, এরই কাজ ছিল যে বাক্যটাকে সিম্পল পাস্টে রিপ্রেজেন্ট করবে। কিন্তু এখানে এখন ভার্বের সেই দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল, এখন সাহায্যকারী ক্রিয়া চলে আসলো, এবং সাহায্যকারী ক্রিয়া যেহেতু ডিড, ডিড ডু যেহেতু প্রেজেন্ট ফর্ম হয় আর ডিড পাস্ট ফর্ম হয়, তাই ডিড সাহায্যকারী ক্রিয়ায় বলবে যে এটা পাস্ট টেন্সের বাক্য, তাই এটাকে ভার্ব ওয়ান করে দিতে হবে, যেহেতু এটা চলে আসছে। তাই তাহলে আর কি অন্যভাবে বুঝে নাও, সাবজেক্ট প্লাস ডিড, ডিড হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের সাহায্যকারী ক্রিয়া, এটা মাথায় রাখো। ডিড এর পরে সবসময় ভার্ব ওয়ান বসে। ওকে, তাই সাবজেক্ট প্লাস ডিড নট ভার্ব ওয়ান এন্ড দেন অবজেক্ট। খুব সিম্পল, বুঝতে পারলে? ডিড বসলে ভার্ব ওয়ান বসবে। বুঝতে পেরেছো? চলো বাক্য বানাই নি। দেখো এখানে বাক্য লেখা আছে, এখানে দেখে নাও বাক্য, আমি পড়ে দিচ্ছি। তিন, এটাকে করতে পারো বাক্য, কোনো অসুবিধা নেই। নেগেটিভ করতে পারো, নেগেটিভে শুধু কি আসবে? না আসবে, আর কি আসবে? তিনি, এই যে বাক্যটা দেখো, তিনি গতকাল এখানে এসেছিলেন, এটাকে নেগেটিভ করেছি। তিনি গতকাল এখানে আসেননি, এটাই বাক্যটা, এটাকে আমি নেগেটিভ নামাচক করলাম। তাহলে কি হবে? কি হবে তাহলে? সাবজেক্ট তিনি, হি, যেহেতু আসেননি এটা নেগেটিভ, নোট বসবে। নোট সবসময় সাহায্যকারী ক্রিয়ার পরে বসে, তাহলে এই টেন্সের সাহায্যকারী কি আছে? ডিড, তারপরে নোট, হি ডিড নট, এন্ড দেন ভার্ব ওয়ান। মাথা রাখবে অ্যাফার্মেটিভে কিন্তু ভার্ব টু বসছে, কারণ এখানে ডিড বসেনি। যখনই নেগেটিভে ডিড বসলো বা ইন্টোগেটিভে ডিড বসবে, সাহায্যকারী ক্রিয়া যখনই ডিড বসবে, ভাবটা কিন্তু ওয়ান হয়ে যাবে। এটা কিন্তু বিরাট ভুল এখানে সবার হয়। ওকে, সো ডোন্ট ফরগেট। সো হি ডিড নট, ভার্ব ওয়ানটা কি হবে? আসেননি, মানে আসা, নি মানে তো না হয়ে গেল, আসা ইংলিশ কি হয়? কাম। এবার বলো কাম দিব না কেম দিব না কাম, কোনটা দিব? যেহেতু ডিড বসছে তাহলে ভার্ব ওয়ান দিব, এখানে ডিড ছিল না তাই ভার্ব টু দিয়েছিলাম, এখানে দিলাম কেম, CAME। এবার আবার পুনরায় আমরা ভার্ব ওয়ান হবে COME। হি ডিড নট কাম, হি ডিড নট কাম হিয়ার। এখানে হি ডিড নট কাম হিয়ার গতকাল মানে স্টারডে,
ঠিক আছে, খুব সিম্পল। কি বাক্য ছিল? তিনি গতকাল এখানে আসেননি, হি ডিড নট কাম হিয়ার স্টাডি। চলো 2 মিনিট করে নি ফটাফট। সে আমাকে ডাকেনি, সে আমাকে, কত ইজি দেখো, সে আমাকে ডাকেনি, নি মানে তো না, নেগেটিভ, সেখানে গতকাল হতে পারতো। সে ইংলিশ আমি হি লিখলাম, সি লিখতে পারো, হি লিখলাম, যেহেতু নেগেটিভ আছে তাহলে রুল কি বলছে? সাবজেক্ট ডিড নট, দেখতে পাচ্ছ ডিড নট, তাহলে দেখো তো ডিড নট, হি ডিড নট। ভার্ব 1 কি আছে দেখো না, ডাকা, ডাকার ইংলিশ কি হবে? কল। সাবধান, এখানে আবার কল্ড করে দিও না, ভার্ব 2 হবে না, যেহেতু ডিড বসে গেছে তাই ভার্ব 1 বসবে। হি ডিড নট কল, হি ডিড নট কল আমাকে, হি ডিড নট কল মি। খুব সোজা, বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ হয়ে গেল। এবার কি করব আমরা? ইন্টারোগেটিভ। এটা দেখো না ফটাফট, ফটাফট দেখো না, ফটাফট ফটাফট ফটাফট। চলো তাহলে এইবার আমরা ইন্টারোগেটিভ করি। তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল। অ্যাফার্মেটিভ রুল ছিল সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট, সেখানে কোনো হেল্পিং ভার্ব ছিল না। নেগেটিভে কি আসছিল? সাবজেক্ট ডিড নট প্লাস ভার্ব অন অবজেক্ট, যেহেতু ডিড আসলো তাই ভার্ব টুটা ভার্ব 1 হয়ে গেল, মানে নেগেটিভে ভার্ব 1 ইউজ করব আর অ্যাফার্মেটিভে ভার্ব 2 ইউজ করব। ক্লিয়ার? ডিড সাহায্যকারী ক্রিয়া আসলেই তোমার যে মেন ভার্বটা ওটাকে 1 করে দেবে, মানে প্রেজেন্ট ফর্মে লিখবে। ক্লিয়ার? এবার ইন্টারোগেটিভ দেখো, এটা আমি এর আগে যতগুলো টেন্স করেছি প্রত্যেকটার মধ্যে কিন্তু এটা লিখেছি, তাই না? তোমরা ভালো মতন জানো কোনো ওয়ার্ড চেঞ্জ নেই, আগের মতো আছে একদম হুবহু। ঠিক আছে, তবুও আমি লিখে দিচ্ছি যেহেতু আমি তো বুঝাতে আসছি, তাই না? এই জন্য আমাকে লিখতেই হবে। ওকে, ঠিক আছে, আরো একটা দুটো টেন্সে লিখবো, বাদ বাকি তোমরা বুঝে গেলে এটা লেখার প্রয়োজন নেই, ফালতু ফালতু সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, কারণ প্রত্যেকটা আমাদের একটাই জিনিস, একবার বুঝে নিলে সবটাই বুঝে যাবে। দেখো, আমরা ভালো মতন জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, প্রশ্ন করা হয়। অ্যাফার্মেটিভ মানে হেবাচক, যেখানে কাজগুলো হয় স্টেটমেন্ট, আর নেগেটিভ মানে না বাচক, যেখানে কাজগুলো হয় না, না থাকবে, যেখানে আমরা নোট ব্যবহার করি। ইন্টারোগেটিভ মানে যেখানে প্রশ্ন করা হয়। এবার প্রশ্ন দু প্রকার হয়, এর আগেও জেনেছো, আরেকবার দেখে নাও শর্টে। যখন দেখবে যদি প্রশ্ন করলে উত্তর হে বানাতে আসতেছে, আর হে বানাতে সবসময় যখন আমরা কি দিয়ে প্রশ্ন করি, এই কি এর উত্তরটা কিন্তু হে বানাতে আসে। এবার তুমি অন্য কোনো শব্দ দিয়ে প্রশ্ন করলে হে বানাতে আসবে না, কেন, কোথায়, কাকে, কিভাবে, কতগুলি, কাক, কে, এটা দিয়ে প্রশ্ন করলে কখনো উত্তর হে বানাতে আসবে না। সব সময় যদি আমি কি দিয়ে প্রশ্ন করি তার উত্তরটাই হে বানাতে আসতে পারে বা নাও আসতে পারে, সবসময় আসবে না কিন্তু, যদি আসে। তাই লিখেছি রুল নাম্বার 1, এটা পরিচয় নাম্বার 1, এটা পরিচয় নাম্বার 2। ওকে, এই 2 নম্বর, এটা 1 নম্বর, ভালো করে বুঝো। তো কি এর উত্তর যদি ইয়েস বানাতে হয়, মানে যদি কি দিয়ে প্রশ্ন করা হলো তার উত্তর যদি ইয়েস বানাতে হয়, ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওই কি এর জন্য হোয়াট, এই WHAT হোয়াট লিখতে হবে না, আমরা লিখবোই না। যখন দেখবো কি দিয়ে প্রশ্ন হচ্ছে এবং তার উত্তর ইয়েস বানাতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হোয়াট লিখবো না। আমরা বাক্যর প্রত্যেকটা শব্দের ইংরেজি লিখে দেবো, কিন্তু কি এর জন্য হোয়াট আমরা লিখবো না। ক্লিয়ার? তখন তাহলে কি এর কাজটা কি করবে? তখন কি করব? আমরা সাহায্যকারী ক্রিয়া, কি এই যে টেন্স করছি এই টেন্সের সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে, যে এই টেন্সের সাহায্যকারী ক্রিয়া কি ছিল মনে আছে? ডিড। ইয়েস, তো সেই টেন্সের সাহায্যকারী ক্রিয়া মানে হেল্পিং ভার্বকে আমরা কি করব? সাবজেক্ট, সাবজেক্টের ঠিক আগে লিখবো। যখনই সাবজেক্টের ঠিক আগে হেল্পিং ভার্বটা আসবে তখনই সে কি করবে? ওয়াটের কাজ করতে শুরু করে দেবে, মানে এক্সট্রা ওয়ার্ড লিখতে হবে না। সাহায্যকারী ক্রিয়াকে সাবজেক্টের আগে লিখলেই ওই সাহায্যকারী ক্রিয়ার অর্থটা কি হয়ে যাবে, কি এর জন্য এক্সট্রা ওয়ার্ড লাগবে না। বুঝতে পেরেছো? কিন্তু ওই কি এর উত্তর সবসময় ইয়েস বা নোতেই হবে। বুঝতে পারলে ব্যাপারটা? যখন বাক্য সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হবে তার উত্তর সবসময় ইয়েস বা নোতে হবে। ওকে, এটা উল্টা হয় কি বুঝলাম? যদি উত্তর ইয়েস বা নোতে হয় তাহলে আমরা কি এর জন্য ওয়ার্ড লিখবো না। ওকে, তাহলে সাহায্যকারী প্রথমে লিখবো। তো আমার রুল ছিল, আগে রুল কি ছিল? সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট ছিল, তো এবার সাহায্যকারীকে প্রথমে নিয়ে আসো। ডিড বলেছি, এই যে কি বলেছি, হেল্পিং ভার্বকে সাবজেক্টের ঠিক আগে
এই যে সাবজেক্ট ঠিক আছে, হেল্পিং লিখলাম ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যেহেতু ডিড বসছে ভার্বটা সবসময় ওয়ান হবে, তাই না? যদি ডিড না থাকতো তাহলে অ্যাফার্মেটিভ হয়ে যেত, তখন তো ভার্ব টুই হবে। ঠিক ক্লিয়ার? তার মানে কি বুঝলাম? আরেকটা কথা, ইন্টারোগেটিভ করলেই তোমাকে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আনতেই হবে, সে উত্তর ইয়েস বা নোতে হোক বা না হোক। সেটা আমরা রুল নাম্বার 2 তে আর একটু ডিটেইলসে বুঝিয়ে নেব। চলো তাহলে বাক্য করে নিই। যেহেতু একটাই হেল্পিং ভার্ব আছে, তাহলে এখানে চিন্তা কোনো প্রশ্ন উঠছে না, সাবজেক্ট যা থাকুক না কেন হেল্পিং ভার্ব ডিডি লিখতে হবে, তাই না? যখন এর আগে আমরা অনেকগুলো টেন্স করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে 3টা সাহায্যকারী ক্রিয়া ছিল, এম, ইজ, আর। তখন আমরা সাবজেক্টকে দেখতাম যে এখানে ইজ বসবে না এম বসবে না আর বসবে, তাই কি না? তাহলে কিন্তু এখানে একটাই সাহায্যকারী ক্রিয়া আছে, তো সাবজেক্ট যা থাকুক তোমাকে ডিডি বসাইতে হবে। বাক্য দেখো, সে কি, দেখো কি দিয়ে প্রশ্ন হচ্ছে, সে কি গতকাল এখানে এসেছিল? সে কি গতকাল এখানে এসেছিল? তোমাকে জিজ্ঞাসা করছি, সে কি গতকাল এখানে এসেছিল? যদি কেউ এসে থাকে যার সম্পর্কে আমি বলছি, তাহলে কি বলবো? হ্যাঁ এসেছিল। না হলে কি বলবো? না। আসলে হ্যাঁ বলবো, না হলে না। তার উত্তরটা হ্যাঁ বানাতে হচ্ছে। যেহেতু উত্তর হ্যাঁ বানাতে হচ্ছে, তাহলে এই কি এর জন্য আমরা হোয়াট লিখছি না। কি লিখবো তাহলে? এই কি এর কাজটা কে করবে? কি এর কাজটা আমাকে সাহায্যকারী ক্রিয়া করবে। তাহলে এই টেন্সের সাহায্যকারী ক্রিয়া কি ছিল? ডিড। তাই আমরা ডিড কে লিখলাম, স্টার্টিং এ ডিড দিয়ে। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? সে, সেই ইংলিশ আমি হি লিখলাম, সি লিখতে পারো। ডিড হি, ভাগ কি আছে? এসেছিল, আসা ইংলিশ কি হবে? কাম, ভার্ব 1 দিবে, ভার্ব 2 না। ওকে, ডিড হি কাম, সে কি এসেছিল? এখানে, এখানে ইংলিশ কি হবে? দেখে নাও, হেয়ার, গতকাল, yesterday, লাস্টে কোশ্চেন মার্ক, ডিড হি কাম yesterday? দেখছো? এবার তুমি লক্ষ্য করো, সের ইংলিশ হি লিখেছি, গতকালে ইংলিশ yesterday লিখেছি, এখানে ইংলিশ হেয়ার লিখেছি, এসেছিল ইংলিশ কাম লিখেছি, কিন্তু কি এর জন্য কি ওয়াট লিখেছি? কি এর জন্য তো ওয়াট লিখি নাই। সবাই যদি লিখেছি, কিন্তু কি এর জন্য ওয়াট লিখি নাই। কেন লিখি নাই? কারণ এই কি এর উত্তরটা ইয়েস বানাতে হচ্ছে। সুতরাং যখন কি এর উত্তর ইয়েস বানাতে হবে, তখন আমরা কি এর জন্য ওয়াট না লিখে শুধু সাহায্যকারী ক্রিয়াকে সাবজেক্টের আগে লিখে দিব। তখন এই ডিডটাই কি এর কাজটা করলো। এই ডিডের মানে কি হয়ে গেল, বুঝতে পারলে? মাথা রাখবে, সাহায্যকারী ক্রিয়া দিয়ে বাক্য শুরু হবে, এর আগে কিছু না থাকে। তাহলে কি হবে? ডিড হি কাম, ডিড হি কাম, সে কি এসেছিল? যদি বলে হি কাম মানে সে এসেছিল, ডিড হি কাম সে কি এসেছিল, তাহলে কি এর কাজটা ডিড করলো। বুঝতে পেরেছো? আচ্ছা, গেল এটা। এবার তাহারা কি, আবার কি দিয়ে প্রশ্ন, গতকাল এসে বলছে কেন, বাজার থেকে চাল কিনেছিল। ভালো মতো দেখো কি লেখা আছে, তাহারা কি গতকাল বাজার থেকে চাল কিনেছিল। আবার কি দিয়ে প্রশ্ন, এবার বলো উত্তর কি হ্যাঁ হচ্ছে কিনা। তারা কি কিনেছিল চাল, কি বলবা? যদি কিনে বলো হ্যাঁ কিনেছিল, তাহলে না বলবো। তাহলে উত্তর তোমার হে বানাতে হচ্ছে এখানে। এখানে তোমাকে কি এর জন্য ওয়ার্ড লিখতে হবে না, যেহেতু উত্তর হে বানাতে হচ্ছে। ওকে, তাহলে কি হবে রুলটা? প্রথমে কি দিব আমরা? ডিড। কি দিব আমরা? ডিড। তাহলে লিখলাম ডিড। এই ডিডটাই কি এর কাজ করবে, কারণ সাবজেক্টের আগে লিখতেছি। সাবজেক্ট কি আছে? তাহারা। ডিড দে, ভাগ কি হচ্ছে? দেখো 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 দেখো, কেনা। কেনা ইংলিশ কি হবে? বি ইউ ওয়াই, বাই। ডিড দে বাই। ওকে, পাস্ট ফর্ম লিখবা না এটা, প্রেজেন্ট ফর্মে ভার্ব 1 থাকবে। ওকে, ডিড দে বাই রাইস, চালের কথা বলা হয়েছে, তাই না? বাজার থেকে চাল, চাল। ডিড দে বাই রাইস, বাজার থেকে মানে থাকলে ফ্রম, কারণ চাল বাজার থেকে আলাদা হচ্ছে। আমি কি বলেছিলাম, যখন আলাদা হওয়ার সেন্সে এই থেকেটাকে ব্যবহার করা হবে, তখন সবসময় ফ্রম ইউজ করবে। হ্যাঁ, তাই ডিড দে বাই রাইস ফ্রম দ্য মার্কেট গতকাল, yesterday, গতকাল ছিল না? হ্যাঁ, লাস্টে কোশ্চেন মার্ক। বুঝতে পারছো তো কোথায় দিয়ে গেল? দুই বাক্যতেই কি দিয়ে প্রশ্ন হয়েছে এবং কি এর জন্য ওয়াট লেখি নাই।
কারণ কি এর উত্তরটা ইয়েস বানাতে ছিল, এবং কি এর কাজটা কে করবে তাহলে? সাহায্যকারী ক্রিয়া, যখন আমরা সাবজেক্টের আগে লিখবো। ক্লিয়ারলি বুঝে গেছো? প্রত্যেকটা টেন্সে আমি এই কথাটাই বলে যাচ্ছি। ক্লিয়ার? বুঝাও ভালো মতন। চলো এবার পড়ছি নাম্বার 2। এইবার দেখো এখানে কি দিয়ে, এবার কি দিয়ে, আবার সবসময় তো কি এর উত্তর ইয়েস বানাতে হবে না। কি এর উত্তর বা কোনো প্রশ্ন উত্তর, বা কোনো প্রশ্ন মানে কি দিয়ে প্রশ্ন হতে পারে, বা অন্য 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 আরো ওয়ার্ড আছে, যেমন কোথায়, কাকে, কিভাবে, কতগুলি, কে, কেন, কখন, এইসব দিয়েও তো প্রশ্ন হতে পারে। তাই শুধু কি না, কি বাদ দিয়ে আর যতগুলো শব্দ আছে যেটাকে বলা হয় WH ফ্যামিলি বা WH ওয়ার্ড বলা হয়, সেটা দিয়ে যদি প্রশ্ন হয় এবং তার উত্তর ইয়েস আর নোতে না হয়, দেখেন ভালো মতন, এখানে ইয়েস হেতেও হবে না, নাতেও হবে না। আগে কিন্তু ইয়েস বা নোতে হয়, আগে হতো, এখানে হবে না। তো যখন কি দিয়ে প্রশ্ন হবে, তার উত্তর যদি ইয়েস বা নোতে না হয়, এইবার কিন্তু তাহলে ওই কি এর জন্য হোয়াট, বা যদি কি থাকে তাহলে হোয়াট লিখবো, কি এর জায়গায় যেটা থাকবে কেন, কোথায়, কাকে, তাদের ইংলিশটা যাকে আমরা WH ওয়ার্ড বলে থাকি সেটা লিখবোই লিখবো। কোথায় লিখবো? সেটা লিখবো আমরা সাহায্যকারী ক্রিয়ার ঠিক আগে, মাথায় রাখবে। কোথায় লিখবো? সাহায্যকারী ক্রিয়ার ঠিক আগে লিখবো। আর সাহায্যকারী ক্রিয়া কোথায় থাকে? আমরা সাহায্যকারী ক্রিয়ার আগে তো WH ওয়ার্ড লিখবো, ওয়ার্ডটাকে লিখবো, কিন্তু সাহায্যকারী ক্রিয়া থাকে কোথায়? সবসময় মাইডিয়ার ইন্টারোগেটিভের সাহায্যকারী ক্রিয়া সবসময় সাবজেক্টের আগে থাকে, মাথা রাখবে। অ্যাফার্মেটিভ নেগেটিভে সবসময় সাহায্যকারী ক্রিয়া সাবজেক্টের পরে থাকবে, কিন্তু ইন্টারোগেটিভে সে প্রশ্নের উত্তর ইয়েস বা নোতে হোক বা না হোক, সাহায্যকারী ক্রিয়া সবসময় সাবজেক্টের আগে থাকে। ওকে, তাহলে রুল কি দাঁড়াবে? রুল হচ্ছে এই যে রুল, প্রথমে কি লিখবো আমরা? WH ওয়ার্ড, WH মানে হোয়াট, হোয়েন, হাউ, হু, অনেকগুলো ওয়ার্ড দিব, তারপরে সাহায্যকারীকে দিয়ে দেবো। তাহলে কি লিখলাম? যে বলছিলাম এই যে WH ওয়ার্ড সাহায্যকারী ক্রিয়া ঠিক আগে লিখতে হবে, তাহলে সাহায্যকারী ক্রিয়া ডিড, তার আগে কি লিখলাম? WH ওয়ার্ড। বুঝতে পেরেছো? যেটা বাংলা লেখা আছে রুলের মধ্যে সেটাই আমি স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছি। WH প্লাস ডিড, তারপরে সাবজেক্ট এন্ড দেন ভার্ব এন্ড অবজেক্ট। মানে এতটুকু রুল তোমার কিন্তু 1 নম্বরটা দেখো এইটাই টুকে দেওয়া হয়েছে। এতটুকু রুল যদি WH সরাই দিই, তাহলে এই রুলটা কার জন্য? যখন কি এর উত্তর ইয়েস বানাতে হবে তখন কি এর জন্য ওয়ার্ড লিখবো না, এইটুকু লিখলে হবে। কিন্তু যখন উত্তরটা ইয়েস বানাতে হবে না, সেই ক্ষেত্রে আমাকে WH এর আগে যুক্ত করে দেবা। বুঝতে পারছো? তাই দুটো রুল বলতে গেলে একই, এখানে এক্সট্রা WH ওয়ার্ড চলে আসলো। ক্লিয়ার না? চলো তাহলে বাক্যতে বুঝি আমরা আরো ক্লিয়ার হয়ে যাক। দেখো এখানে দুটো বাক্য কিন্তু কি দিয়ে প্রশ্ন ছিল, কি এর উত্তর কিন্তু ওয়ার্ড লিখিনি আমি। এবার দেখি তো, রমেশ গতকাল কি খেয়েছিল? রমেশ গতকাল কি খেয়েছিল? এবার কি বলবে? হ্যাঁ, কি বলবে না? এইবার তো হ্যাঁ বানাতে উত্তর হচ্ছে না, কারণ আমি জানতে চাইছি কি খেয়েছিল, তার খাওয়ার আইটেমস গুলো কি কি ছিল। এখানে হে বানা বললে চলছে না। তার মানে আগেরটার মধ্যে কিন্তু সে কি গতকাল এসেছিল, এখানে তোমাকে হে বানা বলতে হয়েছে। কিন্তু এখানে রমেশ গতকাল কি খেয়েছিল, এইখানে কিন্তু তোমার হে বানাতে উত্তর দিলে হচ্ছে না। এই ক্ষেত্রে যখন উত্তর দেখবো হেতেও হচ্ছে না, নাতেও হচ্ছে না, তোমাকে অ্যান্সারটা ডিটেলসে দিতে হচ্ছে, এই সিচুয়েশনে, এই কন্ডিশনে তোমাকে কি এর জন্য ওয়ার্ড লিখতে হবে। ওকে, তাহলে প্রথমেই আমরা ওয়ার্ড লিখবো, কারণ রুল বলছে যে যদি উত্তর ইয়েস বানাতে না হয় তাহলে প্রথমে WH লেখো। লিখলাম WH, মানে WH বলতে যে শব্দ দিয়ে প্রশ্ন হচ্ছে। ওকে, গট ইট? নাও হোয়াট, দেন ডিড, দিলাম ডিড, সাহায্যকারী ক্রিয়া। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল? রমেশ, রমেশ, RAMESH। হোয়াট ডিড রমেশ, ভার্ব 1, ভার্ব কি ছিল? খেয়েছিল। খাওয়া ইংলিশ কি হয়? ইট। হোয়াট ডিড রমেশ ইট, গতকাল রমেশ কি খেয়েছিল। এবার গতকাল ইংলিশ কি হচ্ছে? ইয়েস্টারডে। এই কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। ক্লিয়ার? এরকম থাকতো, রমেশ 2 মাস আগে কোথায় গেছিল, তখন হোয়াটের থেকে হোয়ার বসতো। তাহলে হোয়ার ডিড রমেশ গো 2 months ago, 2 মাস আগে মানে 2 months ago। যা ইচ্ছা বানাতে পারবে, যদি একবার স্ট্রাকচারটা বুঝে নিতে পারো
তখন তুমি যা বাংলা ট্রান্সলেট করো, বাংলায় যা ভাববে ইংলিশে সেটাই তুমি করতে পারবে। জাস্ট একটু টেন্সটাকে ভালো মতন এখানে সেট করো। ওকে, আর খুবই সহজ তো, প্রত্যেক টেন্সে একই রুল আছে, বেশি কোনো কিছু পার্থক্য নেই, তাই না? প্রত্যেকটার মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাচ্ছি। ডিফারেন্সটা কোথায়? অনলি হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়াতে তার পরিচয়টা একটু থাকবেই। কি তো নিচে আসবো আমরা, তুমি রমেশকে, আবার রমেশ, উপরে রমেশ ছিল, এখানেও রমেশ, কিন্তু পার্থক্য দেখো, তুমি রমেশকে কেন ডেকেছিলে? এখানে ছিল রমেশ গতকাল কি খেয়েছিল, এখানে রমেশ কাজ করতেছে তাই এখানে সাবজেক্ট ছিল, এই জন্য সাবজেক্টের ঘরে আসতো। কিন্তু এখানে দেখো তুমি রমেশকে কেন ডেকেছিলে, এই ডাকার কাজটা কে করতেছে? তুমি করছো, তাহলে সাবজেক্ট তুমি, এখানে রমেশ না, কিন্তু রমেশ হলো অবজেক্ট। ওকে, কারণ তোমার যে কাজটা দেওয়া আছে এই কাজটা যে করবে সেই সাবজেক্ট, তাকেই আমরা সাবজেক্টের ঘরে লিখবো, আদারওয়াইজ তাকে অবজেক্টে ফেলে দেবো। ক্লিয়ার না? এটা প্রথম ভিডিও আমি বলেছিলাম শুদ্ধ করে। চলো দেখে নাও, তাহলে প্রশ্ন কি দিয়ে হচ্ছে এখানে? কেন। কেন দিয়ে প্রশ্ন কখনো হে বানাতে হতে পারে না, তাই কেন ইংলিশ কি হবে? ওয়াই। ওয়াই দেন ডিড। ওয়াই ডিড, কে কাজ করতে? সাবজেক্ট কে? সাবজেক্ট কে? তুমি, তার মানে ইউ। ওয়াই ডিড ইউ, কেন ডেকেছিলে? ডাকা ইংলিশ কি হবে? কল। দেখো আমি খুব সিম্পল সিম্পল বাক্য করাচ্ছি, তারা স্কুলে যায়, খায়, ঘুমায়, ডাকে। আমি জাস্ট তোমাদেরকে স্ট্রাকচারটা বুঝিয়ে দিতে চাইছি। একবারে স্ট্রাকচার বুঝে গেলে যে তুমি লম্বা লম্বা কঠিন কঠিন বাক্য নিজেই করতে পারবে, শুধু স্টক অফ ওয়ার্ড তোমাদেরকে বানাইতে হবে, তাই না? শুধু ওয়ার্ড গুলো জানতে হবে, আর কিছু না, সব তো এর উপরেই বসবে, সব জায়গায় এই টুলটাই লাগবে এই টেন্সের ক্ষেত্রে। তাই স্ট্রাকচারটা ভালো বুঝে নাও, পরিচয় মুখস্থ রাখো, আর সাহায্যকারী ক্রিয়া ভালো রাখো। শুধু মাথা রাখবা নেগেটিভে নোট, নোট কোথায় বসবে? সাবজেক্টের পরে। ইন্টারোগেটিভে, নেগেটিভে নোট বসবে সাহায্যকারী ক্রিয়ার পরে। ইন্টারোগেটিভে সাহায্যকারী কোথায় বসবে? সাবজেক্টের আগে। এগুলো কয়েকটা জিনিস, এটা তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে তোমরা রুলগুলো নিজে বানাতে পারবে। এক দুটা বুঝে গেলে বাদ বাকি সব টেন্সের রুল নিজেই বানাতে পারবে, ঠিক? কিন্তু বুঝে নাও, পড়তে পড়তে দেখবে একটা সময় এমন আসবে নিজে বলতে পারবে ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝে গেছি। এই ফিলিংটা যদি ভিতর থেকে না আসে না, তাহলে আরো পরিশ্রমের দরকার আছে, বুঝতে পেরেছো? তাহলে হোয়াট ডিড ইউ কল, সরি হোয়াই ডিড ইউ কল, কাকে ডাকছে? রমেশকে। রমেশ আর কিছু না, গতকাল লাইন করছে আমাকে, হোয়াই ডিড ইউ কল রমেশ, তুমি রমেশ কেন ডেকেছিলে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডাব্লিউ এর ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কি এর উত্তর দেখো, এখানে দেখো, এখানে কি এর জন্য ওয়ার্ড লিখি নাই, কিন্তু এখানে কি এর জন্য ওয়ার্ড লিখেছি, কারণ এখানে কি এর উত্তর ইয়েস নোতে হচ্ছে না। ওকে, কিন্তু এখানে কি এর উত্তর ইয়েস বানাতে হয়েছিল, তাই শুধু সাহায্যকারী ক্রিয়া আমরা সাবজেক্টে আগে লিখে দিয়েছি, এটাই কি এর কাজ করলো। ডান, ঠিক আছে? এটাকে বারবার দেখো, হ্যাঁ, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবা, তাহলে না আমার ভেতর থেকে একটু আর এনার্জিটা বাড়বে, তাই না? ঠিক আছে, কোরোটা ভালো মতন বারবার দেখো। আমি এরপরে টেস্টটা আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের সামনে। থ্যাংক ইউ।